যে খবরের দিকে এবার নজর রাখবো, সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে সেনাবাহিনীর গাড়ি আটকেছে পুলিশ। তারপর হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়, সেনাবাহিনীর আধিকারিকরা আসেন, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। আর যে বিষয়টা আপনাদের জানাবো, অল্পের জন্য রক্ষা পেয়েছে সিপি মনোজ ভার্মার গাড়ি। কলকাতার পুলিশ কমিশনার তার মনোজ ভার্মার গাড়ি, ঠিক সেই সময় তার কনভয় আসছিল। এবার আপনাদের সেই মুহূর্তের ছবিটা দেখাবো, সিসি ক্যামেরা ফুটেজটা দেখাবো। অনিয়ন্ত্রিত সেনার ট্রাক, কেন এই কথাটা বলছি, কারণ সেনার গাড়ি আটকায় পুলিশ। কি হয়েছিল দেখুন, যে জায়গায় সেনার রাইট টার্ন নিচ্ছিল সেখানে রাইট টার্ন নেই, আটক সেনার গাড়ি। আর ঠিক তার পাশের গাড়িটাই হলো কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। এবং এখানে চিহ্নটা দেখলেও বুঝতে পারবেন, সাইড রয়েছে যেখানে রাইট টার্ন নেওয়া যায় না, রাইট টার্ন নেওয়া যায় না। ঠিক সেই সময় সেনার গাড়ি যেই মুহূর্তে রাইট টার্ন নিতে যায় সেই সময় আটক করা হয় সেনার গাড়িকে। দীর্ঘক্ষণ সেখানে আলোচনা হয়, তারপরে সেনা আধিকারিকের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা যান হেয়ার স্ট্রিট থানায়, আলোচনা হয়। ঠিক কি হয়েছিল আপনাদের জানাবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, অল্পের জন্য রক্ষা পেয়েছে সিপির গাড়ি, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। দেখো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারতো। সিপি পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেই গাড়িতেই ছিলেন। তিনি তার বাড়ি থেকে বেরিয়ে তিনি যখন অফিস যাচ্ছেন, আমাদের রাইটার্স বিল্ডিং এর সামনে একদম এই ঘটনা। সেখানে যে জায়গা থেকে মনোজ ভার্মার গাড়িটি বেরিয়েছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে যে সিপির বা পুলিশ কমিশনারের গাড়ির চালকের তৎপরতায় এই দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব হয়েছে। কারণ যেভাবে সেনাবাহিনীর ট্রাক ঢুকে পড়ছিল ডান দিকে, অর্থাৎ সিপির গাড়ি ঠিক যে ওয়েতে আসছে, এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে স্পষ্টত বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর ট্রাক কিভাবে রং রুটে ডান দিকে ঘুরছিল, অর্থাৎ সেখানে রাইট টার্ন নেই, রাইট টার্ন না থাকা সত্ত্বেও সে ডান দিকে চলে যাচ্ছে। এবং ঠিক তার পাশ দিয়ে সিপির গাড়ির যিনি চালক, তার তৎপরতায় কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এবং এবং তারপরেই সেই গাড়ির সেনাবাহিনীর গাড়িটি আটকানো হয়। গাড়ির চালক, অর্থাৎ সেনাবাহিনীর একজন চালক এবং আরেকজন সেনাবাহিনীর একজন সদস্য সে গাড়িতে ছিলেন। অমিত সঙ্গে থাকো। উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল। উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे, तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग, यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का। फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। সিসি ক্যামেরা ফুটেজ ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে স্পষ্ট আইন ভাঙার ছবিটা। ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে সেনার গাড়ি। হেয়ার স্ট্রিট থানায় যান সেনা কর্তারা, সেখানে আলোচনায় সমস্যা মিটেছে, ছাড়া হয় সেনার ট্রাক। কিন্তু পুলিশের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ট্রাফিক আইন ভাঙায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। জানবো, সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট লিখিতভাবে অভিযোগ জানান ওই সেনা ট্রাকের বিরুদ্ধে। এবং সেনা ট্রাকের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, যে বিপজ্জনকভাবে গাড়িটি চালানো হচ্ছিল এবং ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। সেক্ষেত্রে বিএনএস এর 281 সেকশনে ওই সেনাবাহিনীর ট্রাক চালকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। এবং লালবাজারের তরফে স্পষ্টত যে বিষয়টি জানানো হয়েছে, যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে কিভাবে ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে,
কিভাবে বিপজ্জনকভাবে গাড়িটি যেখানে যেখানে রাইট টার্ন নেই, যেখানে নো রাইট টার্ন, সেখানে কিভাবে ট্রাফিক লাইন লঙ্ঘন করে গাড়িটি ডান দিকে টার্ন নিচ্ছিল এবং সেই সময় কিন্তু পুলিশ কমিশনের গাড়ি সেখান থেকে যাচ্ছিল এবং কার্যত একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু পুলিশ কমিশনারের চালকের তৎপরতা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং সেই জায়গা থেকে লালবাজারের তরফে স্পষ্ট করা হয়েছিল যে আইন লঙ্ঘন করার জন্য এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে এক্ষেত্রে, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের সার্জেন্টের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতেই BNS 281 সেকশনে হেয়ার স্ট্রিট থানাতে মামলা রুজু করা হয়েছে সেনা ট্রাকের চালকের বিরুদ্ধে। বেশ, ইয়েলো লাইন তো চালু হয়েছে, কিন্তু ব্লু লাইনে যে বিক্ষোভ, তার কারণ দুর্ভোগ এবার ব্লু লাইনে। মেট্রোর এতদিনের যে লাইন ছিল সেই লাইনে দুর্ভোগ। মূলত যারা অফিস টাইমে অফিসে যান, এতদিন ধরে মেট্রোয় চড়া যাদের অভ্যেস হয়ে গেছে অফিসে পৌঁছানোর জন্য, তারা এবার পড়ে গেছেন সমস্যায়। তার কারণ নতুন লাইন তো চালু হয়েছে, কিন্তু তার জন্য পুরনো লাইনে ভয়ঙ্কর চাপ। এক এক জায়গায় এমন হচ্ছে যে মেট্রো দেরিতে তো চলছেই, তার পাশাপাশি দেখা যাচ্ছে গেটই বন্ধ হচ্ছে না, মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছে না। দমদমের ছবি দেখুন, ট্রেন দেরিতে আসছে, তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ। মানুষ অপেক্ষায় রয়েছেন, যে সময় যে মেট্রো আসার কথা তার থেকে দেরিতে আসছে, সময় মেট্রো আসছে না, অফিস টাইমে দেরি হয়ে যাচ্ছে। এবার সেই যে দেরি হচ্ছে দমদমে, সেখান থেকে আস্তে আস্তে ট্রেন লেট করতে শুরু করছে। এবার বেশ কিছুটা পর যদি শোভাবাজারের ছবি দেখা যায়, দেখুন শোভাবাজারের ছবি কি। এতই ভিড়, কারণ খুব স্বাভাবিক, দেরি হয়ে যাচ্ছে। 2-3টে মেট্রো যাত্রী হয়তো একটা মেট্রো ঢোকার চেষ্টা করছেন এবং এতটাই ভিড় হয়ে যাচ্ছে মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছে না, ফলস্বরূপ আরও দেরি হচ্ছে। ধর্মতলার একই ছবি। অফিস টাইমে মেট্রো সুবিধা পেতে গিয়ে যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের কথা শুনুন। আবার আজকেও মেট্রোর গন্ডগোল, প্ল্যানেট থেকে ওয়েট করছি ব্লু লাইনে মেট্রো আসার জন্য। 15 মিনিট কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোথাও কিছু বলার নেই, এদিকে মানে একেবারে প্রচণ্ড ভিড়। তারপর যা হোক বা মেট্রো এলো মিনিট 20 পর, সে দরজাই বন্ধ হচ্ছে না, একেবারে হরেবেল সিচুয়েশান। তারপর যা হোক করে একটা মেট্রো যাওয়ার পর 2-3 নম্বর মেট্রো করে এই উঠে এখানেই নামলাম ময়দান। আর আমি বেরিয়েছি হাওড়া থেকে স্প্ল্যানেড হয়ে আসছি, হাফ অ্যান আওয়ার প্রায় হয়ে গেছে। পরিকাঠামো জিরো, পরিকাঠামো জিরো, -1 লাখ। রেলের পরিকাঠামো -1 লাখ। গিয়ে ভিড়টা দেখে শুনুন আপনি, কি ভিড়, মানুষ আসবে করে। দমদম থেকে এখানে আসতে 45 মিনিটস লাগলো। কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, 50টা লাইন উদ্বোধন হয়ে গেল। ঘটা করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না, লোকের তো দেখান সমস্যা না। হ্যাঁ, ভিড় সাংঘাতিক দেখান, ভিড় হচ্ছে। বনগাঁতে এসে যখন দমদমে মেট্রোতে উঠতে যাচ্ছি, বিভৎস ভিড়, মানে 4টে ক্যান্সেল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। এবং তারপরেও যখন আসছে, তারপরেও মানে মেট্রোতে মানে স্টেশনে দাঁড়াতে খুব সমস্যা। মেট্রো আর মেট্রো নেই, এ এখন বনগা লোকাল হয়ে গেছে। দরজা তো বন্ধ হচ্ছে না। আর মেট্রোর এখন একটা নতুন স্বভাব হয়ে গেছে যে সন্ধ্যেবেলা 7টার পর পার্ক স্ট্রিট থেকে যদি আপনি ডাইরেক্ট ক্ষুদিরাম যেতে চান, আপনাকে জবরদস্তিভাবে টালিগঞ্জে নামিয়ে দেবে। এ তো যার পর নাই। আর সারাদিন দেখুন কাজকর্ম করার পরে এন্ড অফ দ্য ডে যখন বাড়ি ফিরি, তখন যদি এই রকম সমস্যা হয়, কাহাতক লোকের মেজাজ ঠিক থাকে বলুন।